আজকে তোমার কাছে দুটো প্রশ্ন আছে। একটা আমার নিজস্ব, আর একটা কেউ আমাকে জিজ্ঞেস করেছে। তো যাই হোক, আমি অত ডিটেলসে যাচ্ছি না, প্রশ্নটার উপরেই ফোকাস করছি। একটা হলো নেগেটিভ এনার্জি অ্যান্ড পজিটিভ এনার্জি, আর আরেকটা হলো নিরামিষ আর আমিষ। আমার টপিক হচ্ছে নিরামিষ আর আমিষ। আচ্ছা। ঠিক আছে। এবার নিরামিষ আমিষ কেন সেটা আমরা খুব ভালো করে জানি, এক একজন এক এক রকম নিয়ম মানে। কেউ মুসুর ডালটাকেও আমিষ ভাবে, কেউ মুসুর ডালটাকে ভাবে না, শুধু মাছ মাংস ডিমকে ভাবে। কেউ মাছ মাংস ডিমের সাথে পেঁয়াজ রসুনকেও অ্যাড করে, কেউ আবার পেঁয়াজ রসুনকে আমিষের মধ্যে হ্যাঁ, বুঝতে ফেলেই না। পেরেছি। আমি বিভিন্ন রকম মানুষ দেখেছি, তো আমি জাস্ট স্পেসিফিক্যালি জানতে চাইছি এটা কি, ব্যাপারটা কি। আচ্ছা, আর প্রথম প্রশ্নটা কি ছিল? মানে নেগেটিভ পজিটিভ পজিটিভ, এনার্জি আর নেগেটিভ এনার্জি। মানে হ্যাঁ মানুষের মানে ভেতরে। পজিটিভ এনার্জি যদি, হ্যাঁ যদি পজিটিভ এনার্জি কিছু থেকে থাকে না, মানে আমাদের, যদি আমরা ভগবানকে একটা পজিটিভ এনার্জির মতো মেনে থাকি, মানে একটা আধ্যাত্মিক, হুম। সে দেব দেবী হোক যাই হোক, একটা পজিটিভ ব্যাপার। আর আরেকটা হচ্ছে নেগেটিভ, মানে পজিটিভ যেহেতু আছে তাহলে তো নেগেটিভ থাকতেই হবে। আচ্ছা, বুঝতে তো পেরেছি। নেগেটিভ স্পেশালি কি, নেগেটিভ এনার্জি বলতে কি বোঝায়? আচ্ছা, দেখ, পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি বিষয়টা নিয়ে আমরা অন্য কারো কোনোদিন একটা ভিডিও করে দেবো না হয়, কিন্তু আপাতত একটুখানি আচ্ছা। যাতে বোঝানোর জন্য বলি। ঠিক আছে, একটু প্রথম পাঁচ পাঁচ মিনিট টাইম দিয়ে আমি চেষ্টা হুম করছি হুম বোঝানোর। নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি আর কিছুই নয়। যখনই আমাদের শরীরে কোনো ইমব্যালেন্সের সৃষ্টি হয়, ইমব্যালেন্স মানে যেটা ব্যালেন্স নয়, সামঞ্জস্যতা যখন থাকে না, তখনই সেটা আমাদের ক্ষতি করে। যখনই সেটা ক্ষতি করছে, তখন সেটা নেগেটিভ। আর যখন সেটা আমাদের ভালো করছে, মানে ব্যালেন্সড রয়েছে, সামঞ্জস্য রয়েছে, তখন সেটা পজিটিভ এনার্জি। এবারে ভারতবর্ষে যত প্রাচীন মন্দির দেখবি, সেগুলো যখন সৃষ্টি হয়েছিল, যখন তৈরি করা হয়েছিল, তখন কিন্তু এই এনার্জিগুলোর ওপরেই চিন্তা ভাবনা করে মন্দিরগুলো তৈরি হয়। ঠিক আছে, দেখবি কোনো মন্দিরে গেলে পরে মনটা খুব ভালো হয়ে যায়। কোন কোনো মন্দিরে গেলে পরে মনে হয় আমি এখানে বসেই থাকি ঘন্টার পর ঘন্টা। কোথাও কোনো মন্দিরে গেলে পরে মানে মনে হয় এ তো যেন আমার কোথাও স্বপ্নে দেখা। এইরকম একটা মানে একটা মনে হয় যে কতদিনের চেনা, হয়তো প্রথমবার গেছিস কিন্তু মনে হলো কতদিনের চেনা। তো এই যে এনার্জিগুলো মন্দিরের, বিভিন্ন মন্দিরের আমাদের শরীরের ওপরে যে এনার্জিগুলো কাজ করে, যেরকম আমরা চাকরা বলে থাকি শরীরে আছে আমাদের। তো চাকরা মানে কি হ্যাঁ, ছটা আমাদের, চক্র। হ্যাঁ, মানে আমাদের একদম নিচের থেকে, লিম্বস এর কথা বলছি না, মানে একদম নিচের থেকে একদম ওপর পর্যন্ত আমাদের যে দেহটা রয়েছে তার বিভিন্ন জায়গায় যেই এনার্জিটা প্রভাব ফেলে, ঠিক আছে, সেই অনুযায়ী আমরা মন্দিরে যাই। যেরকম ধর তোর কি বলে, কেদারনাথে হচ্ছে কি মোক্ষ প্রাপ্তির জন্য কেদারনাথ ভালো। তাহলে মোক্ষ প্রাপ্তির বলছে মানে সেটা কিন্তু হৃদয় চক্র আর আজ্ঞা চক্র বা আমাদের সহস্রার, এর ব্রহ্মজ্ঞান ওপরে খেলা করবে। মানে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ব্রহ্মজ্ঞান, যারা যারা ব্রহ্ম নিয়ে চর্চা করছে তাদের। হ্যাঁ। তাহলে কেদারনাথ হচ্ছে সেই এনার্জি নিয়ে খেলা করছে। আবার দেখবি কিছুদিন আগে খবরের কাগজে এসেছিল, বেশ কিছু জায়গায় অশান্তি হয়েছিল। আমার মনে হয় সাউথের কোনো একটা মন্দিরে মহিলারা প্রোটেস্ট করছিল যে মেয়েদের কেন ঢুকতে দেওয়া হবে না স্বাধীনভাবে। তো আমি কোন মন্দিরের নাম জানি না, কিন্তু এরকম প্রচুর মন্দির আছে যেখানে মন্দিরের এনার্জিটা খেলা করে হচ্ছে বা ফোকাস করে মেনলি হচ্ছে তলপেটে। বোঝা গেল? এবারে সেই ধরনের মন্দিরে যদি কোনো গর্ভবতী মহিলা যায়, তাহলে কিন্তু তার গর্ভপাত হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সেই জন্য ওই মন্দিরে নিয়ম আছে যে এখানে এই ধরনের মহিলা বা সব মহিলা ঢুকতে পারবে না। একটা মানে প্রমাণ স্বরূপ যদি কেউ প্রমাণ দেখতে চায়, কারণ উম, প্রমাণিত কথা বলে, বিশ্বাসের আগেও প্রমাণ হুম আসে। হুম হুম। তো আমি বলি, তোর আসামে যে মন্দিরটা আছে মায়ের, আহ, আহ, কামাখ্যা মন্দির, কামাখ্যা, হ্যাঁ, গুয়াহাটি। কামাখ্যা মন্দির, গুয়াহাটি। তো কামাখ্যা মন্দির হচ্ছে মায়ের যোনিপীঠ। এবারে বছরে যে 4 দিন যখন আমরা দেবী পূজা করি না, জানিস তো, বছরে অম্বুবাচীর সময়, হুম তো হুম হুম হুম। কথায় আছে যে ধর এই অম্বুবাচী ধর একদিন আগে কোনো মহিলা ওখানে গিয়ে থাকতে আরম্ভ করলো, ওইখানেই বসে থাকলো,
ঠিক আছে, রাত্রিরে হয়তো ঘুমাতে কোনো হোটেল ফোটেলে গেল, আবার চলে আসলো পরের দিন সকাল থেকে রাত অবধি ওই মন্দির চত্বরে কাটালো। এইভাবে যদি পুরো অম্বুবাচীটা সে ওই মন্দির চত্বরে কাটাতে পারে, টোটাল 7 দিন কাটাতে হবে, 3 দিন বা 7 দিন বা 9 দিন এইভাবে ধরা হয়, তাহলে সে ফিরে আসার পরে দেখবে যে অনেক মহিলার যেরকম তোর মেনস্ট্রুয়েশন যে প্রবলেম থাকে, পিরিয়ডস এর প্রবলেম হচ্ছে না, বা অনেক মানে অ্যাবনর্মালি হচ্ছে, কখনো কখনো 20 দিন বা 25 দিন পরে হচ্ছে, কখনো হয়তো 1.5 মাস সময় লেগে যাচ্ছে, বা তলপেটে প্রচন্ড ব্যথা। তো এই ধরনের সমস্যাগুলোর থেকে মুক্তি পেতে গেলে পরে তোর কামাখ্যা পীঠস্থান খুব ভালো। বুঝেছিস, এখানে গেলে তারা প্রমাণ পাবে ফিরে আসার পরে সেটা কাজে দিয়েছে কিনা। সেই কারণেই হচ্ছে মানে এটা এই এনার্জিটা কিন্তু এই মহিলাদের। সময় তো মন্দির বন্ধ থাকে। মন্দির এই চত্বরে আমি সময় তো বলছি, মন্দির বন্ধ। মন্দির বন্ধ থাকে মানে পুজো দেওয়া যায় না, কিন্তু মন্দির চত্বর তো খোলা থাকে। আমার 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 যতদূর ধারণা চত্বর খোলা থাকে, মানে তুই আশেপাশে থাকতে পারবি। গোটা পাহাড়টাই হুম হুম হুম। এনার্জাইজ, তুই যদি ওইখানে গিয়ে অন্তত 3 দিন, 3 দিনও যদি মানে অম্বুবাচীর 3 দিনও যদি কাটিয়ে আসিস তুই ফল পাবি। মানে যা যে মহিলাদের প্রবলেম আছে, হুম হুম হুম, ঠিক বুঝতে আছে। পেরেছি। তো এই মন্দিরগুলো যখন সৃষ্টি হয় তখন এইগুলো এক একটা এর এনার্জির ফোকাস গুলো এক একটা আমাদের শরীরকে নিয়ে, শরীরের কথা ভেবে করে, শরীরের এক একটা জায়গার কথা ভেবে করা হয়। ঠিক আছে। উম, তো যাই হোক, এমনও একটা মন্দির আছে যেখানে যারা গলা সাজছে, গায়ক যারা বা শিল্পী সত্তার জন্য, তো তারা যদি সেই মন্দিরে যায় তাহলে সেটা কণ্ঠ এবং হৃদয় এই দুটো চক্রের ওপরে কাজ করবে, মানে এনার্জিটা ফোকাস করবে খালি ওই জায়গার উপরে। এমন মন্দির আছে যাদের তো যাদের ধর এইটা তো তুমি সন্তান হচ্ছে না, বেসিক্যালি, হ্যাঁ, যাদের, এই এই এক্সপ্লেনেশনটা যেটা তুমি দিচ্ছ সেটা বেসিক্যালি এনার্জির ওপর, হ্যাঁ, না পজিটিভ না নেগেটিভ। ওই তো বললাম যে নেগেটিভটা কখন, যখন তোর প্রবলেম হচ্ছে, যখন আমি অসুস্থ হচ্ছি। কেন অসুস্থ হচ্ছি? কারণ আমার শরীরের কোনো একটা জায়গায় এনার্জির ইমব্যালেন্স চলে এসছে, ব্যালেন্স নেই, সামঞ্জস্যটা নষ্ট হয়ে গেছে। তখনই তো আমরা অসুখ বিসুখ চাপ, মানসিক হোক শারীরিক হোক, হুম হুম তখনই তো ফেস করছি। তো সেটা তখন আমাদের কাছে, আমাদের চলতি কথায় সেটাকেই আমরা নেগেটিভ এনার্জি বলি, যে নেগেটিভিটি বেড়ে গেছে। একটা মানুষ দিন রাত শুয়ে আছে, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, কাজ করতে তার ইচ্ছে করছে না, মেন্টাল লেথার্জি, তার শরীরে কোনো অসুস্থতা নেই, কিন্তু মানসিকভাবে সে তার কোনো কাজ করতে ইচ্ছে করছে না। তাহলে তার মানে কি, তার মধ্যেও একটা কোথাও নেগেটিভ, আমরা কি বলবো বাইরের থেকে, যে তার হুম ভেতরে হুম একটা হুম। নেগেটিভ এনার্জি কাজ করছে। দেখা গেল হয়তো বেশি পজিটিভ এনার্জি রয়েছে, কিন্তু সেটাই তার উপরে তো নেগেটিভ প্রভাব ফেলছে। তাহলে যখনই আমাদের শরীরে কোনো না কোনো, মানে আমাদের শরীরটা তৈরি হয়েছে হচ্ছে বায়ু পিত্ত কফ এই 3টে বস্তু দিয়ে, পদার্থ দিয়ে। বায়ু পিত্ত কফ এই 3টে যতক্ষণ ব্যালেন্স থাকবে, মানে আয়ুর্বেদ অনুযায়ী এই 3টে যদি ব্যালেন্স থাকে, তাহলে আমি নিরোগ, মানে আমি সুস্থ, শারীরিক এবং মানসিক দিক থেকে। যখনই এর মধ্যে কোনো একটা জিনিস ইমব্যালেন্স হয়ে যাবে, কফ বেশি হয়ে গেলে পরে কি হবে, তখন সর্দি কাশি ঠান্ডা লাগা, গলা ব্যথা করা, কফ বেড়ে গেল, তার মানে কি নেগেটিভ এনার্জি প্রভাব পড়ছে। তো শরীরের যদি আমাদের কোনো সমস্যা বা মানসিক যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা এই যে ঘন্টা, তুই এর আগের দিন আমাকে একবার বলেছিলি রজতদা ঘন্টা বা সাউন্ড এনার্জি নিয়ে কিছু বলো। তো ওটাও তো একটা এনার্জি যেটা আমাদের টেম্পল, আমাদের আমাদের টেম্পলের ওপরে ফেলে, টেম্পল মানে ব্রহ্মতালুর ওপরে ফেলে। হুম। তো সব হচ্ছে এনার্জির খেলা, সেটাকে ব্যালেন্স করা। পজিটিভ এনার্জি কেউ দেয়ও না, নেগেটিভ এনার্জি কেউ নেয়ও না, ব্যাপারটা হচ্ছে ব্যালেন্স করা। তো এই 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 সমস্ত জায়গায় গেলে পরে এনার্জিগুলো আমাদের ব্যালেন্স আউট হয়ে যায় যদি আমরা ওইখানে স্থিরভাবে কিছু সময় কাটিয়ে আসি। তাহলে এই হলো পজিটিভ নেগেটিভ এনার্জির ব্যাখ্যা। যে এবারে খাদ্য দিয়েও আমি চেষ্টা করছি এটাকে বোঝানোর, হ্যাঁ। তো কারণ খাদ্যটা আজকের মেন সাবজেক্ট, তো তোর প্রশ্ন যেটা, হ্যাঁ হ্যাঁ। তো দেখ খাদ্য দিয়ে বোঝাতে গেলে খাদ্য কাকে বলে, খাদ্যর উদ্দেশ্যটা কি? খাদ্যের উদ্দেশ্যটা প্রধানত হচ্ছে আমার শারীরিক বা মানে শরীরকে বাঁচিয়ে রাখার জন্য তো খাদ্য, তাই তো, হুম হুম। চলতি ভাষায়। এবারে শরীরের জন্য আমি খাচ্ছি, কিন্তু শরীরটাকে দিয়ে আমি কি করাতে চলেছি তার উপরে কিন্তু আমি কি খাবো সেটা নির্ভর করে। 100 বার। যেরকম ধর একটা পালোয়ান,
তার যে খাদ্য তালিকা, আর যে ডাক্তার বা যে পড়াশোনা করছে, ঠিক আছে, ল্যাবরেটরিতে যে গবেষণা করছে, বা যে ব্রাহ্মণ যে ব্রহ্মবিদ্যার নিয়ে পড়ে আছে, ঠিক আছে, যে ব্রহ্মাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে পড়ে আছে, যে সায়েন্টিস্ট, ঠিক আছে, তাদের কিন্তু শারীরিক পালোয়ানের মতন তার শারীরিক ক্ষমতার দরকার নেই। তার যা খাচ্ছে, তার ব্রেন সেটাকে গ্রহণ করে নিচ্ছে, কারণ ব্রেন তার আগুনের মতন মানে শুষে নিচ্ছে যা এনার্জি পাচ্ছে। তাহলে এই শরীরটাকে আমি মানে কি। একটা ফিজিক্যাল, মানে হ্যাঁ, একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কার আছে আর কার মেন্টাল অ্যাক্টিভিটিস আছে, এই তো হ্যাঁ, দুটো জিনিস। হ্যাঁ, কেউ মাথা ঘামিয়ে কাজকর্ম করছে, কেউ গায়ে গতরে খেটে কাজকর্ম করছে। হ্যাঁ। এবারে আমি আমার শরীরটাকে দিয়ে কি করাতে চাই তার উপরে নির্ভর করছে যে আমি কি খাবো। প্রথম হলো এটা। আচ্ছা। দ্বিতীয় হচ্ছে খাদ্য। আমাদের মানুষের মধ্যে তিনটে গুণ আছে আমি বলেছিলাম। তিনটে গুণের মধ্যে কি কি? একটা হচ্ছে সাত্বিক, তারপরে হচ্ছে রাজসিক, তারপরে হচ্ছে তামসিক। পৃথিবীতে যত মানুষ আছে, এই তিনটের মধ্যেই তুই এই তিনটে ক্যাটাগরিজকেই পারমুটেশন কম্বিনেশন করে তুই ফেলতে পারবি। মানে কারোর মধ্যে খালি তামসিক রয়েছে, যে মানুষ খুন করছে, তাকে কি বলি আমরা? যে এই কি মানুষ? মানুষ খুন করে তিনটে বাচ্চাকে। এই যে আমাদের যে কাশ্মীর থেকে এই যে আমাদের যে উগ্রপন্থী যাকে ফাঁসি দেওয়া হলো, হুম যে হুম। একটা ওই কাশ্যপ কাশ্যপ। কাশ্যপ। তো এ এ এ কোন পর্যায়ে ফেলবি তুই? এর মধ্যে খালি তামসিক ব্যাপার রয়েছে। মানে তার ভেতরে কোনো সেই চেতনাই নেই যে একটা বাচ্চাকে, একটা শিশুকে আমি খুন করছি, তারও কষ্ট হচ্ছে, সেই চেতনাবোধটা লুপ্ত হয়ে গেছে। তমসায় ঘেরা, তমসা মানে অন্ধকারে ঢাকা, ঠিক আছে, বা কুয়াশায় ঢাকা। মানে তার ইন্টালেক্ট কাজ করছে না, তার বুদ্ধি ঠিকভাবে কাজ করছে না, তাকে বলছি আমি পুরোপুরি তামসিক, ঠিক আছে। তারপরে আসে কি রাজসিক। রাজসিক কাকে বলা হচ্ছে? যে রাজার খাদ্য। তামসিক মানে কি? যারা যারা মদ খাচ্ছে, মাংস খাচ্ছে প্রচুর পরিমাণে, তারা পড়ে যাচ্ছে তামসিক ক্যাটাগরিতে। বোঝা গেল? কেন পড়ছে আমি পরে ব্যাখ্যাটা, সাইন্টিফিক ব্যাখ্যাটা পরে দিচ্ছি। রাজসিক খাওয়ারে আচ্ছা। তারপরে এলাম। রাজসিক খাওয়ার কার জন্যে? সেটা হচ্ছে যে রাজার মতন লাইফ লিড করে। মানে আমার শরীরও চলবে, আমার মনও চলবে। মানে দুটোরই প্রয়োজন। রাজার কোনটা? রাজার যেরকম তীক্ষ্ণ বুদ্ধি থাকার দরকার, তেমনি তার শরীরেও বল থাকা দরকার, যে যুদ্ধ করতে গেলে সেখানেও সে জয় করে আসবে। হুম আবার বুদ্ধির দিক থেকে যদি দেখতে চাস, তাহলে সেখানেও তাকে হারাবার ক্ষমতা যাতে কারণ না থাকে, নয়তো অধর্ম হবে। তাহলে রাজা কি হুম হুম দুটোই মেনটেন করছে, মানে তার মধ্যে সাত্বিক গুণও আছে, মানে রাজসিক রাজার গুণও আছে, এবং তামসিক গুণও রয়েছে, নয়তো সে বল পাবে না। আর সাত্বিক কারা? সাত্বিক হচ্ছে যেরকম ধর ডাক্তার বা ইঞ্জিনিয়ার প্ল্যান করছে, তার কিন্তু গায়ে গতরে খাটতে হচ্ছে না। তাকে কি বসে বসে ছবিটা আঁকতে হচ্ছে, কারণ ওই ছবির ওপরে কিন্তু ওই যে ব্রিজটা বানানো হবে তার উপরে নির্ভর করছে কতগুলো প্রাণের মানুষের প্রাণও চলে যেতে পারে। বা যে বিল্ডিংটার প্ল্যান বানাচ্ছে, একটু ছবিতে গন্ডগোল হলে বা ক্যালকুলেশনে ভুল হলে গোটা বিল্ডিং সমেত কত হ্যাঁ লোকের হ্যাঁ প্রাণ হ্যাঁ। যেতে পারে। তার মানে ওর ওর হুম কিন্তু হুম শুধু মস্তিষ্কের কাজ। তাহলে বোঝাতে পারলাম যে আমরা সাত্বিক, রাজসিক, তামসিক, আমরা কি প্রবৃত্তির মানুষ তার উপরে নির্ভর করছে খাদ্য, বা কি খাচ্ছি তার উপরে নির্ভর করছে আমরা কি ধরনের হব। দুটোই কিন্তু ভাইস ভার্সা। হুম হুম আমার প্রবৃত্তিটা কিরকম? প্রবৃত্তি এই যে একটু আগে বললাম, আমরা খাচ্ছি কিসের জন্য? দেহটাকে ধারণ করে রাখার জন্য তো। এবারে যার কাছে দেহ ধারণের জন্য খাদ্য, তার কাছে ব্যাপারটা পুরো পরিষ্কার যে আমি কি খাবো, আমি কি খাবো না। কিন্তু যার কাছে যে লোভের বশীভূত হয়ে, লোভে পড়ে, বা ইন্দ্রিয়ের টানাপোড়েনে পড়ে, ঠিক আছে, যে টেস্ট বাড, যে স্বাদ ভক্ষণ করব আমি, ভালো খাবার খাবো, সুস্বাদু খাবার খাবো, তার মানে কি আমি ইন্দ্রিয়ের বশীভূত হয়ে রয়েছি। আমার কিন্তু এটা হুম চলছে হুম না। হুম তো ইন্দ্রিয়ের বশীভূত হয়ে হয়ে যখন আমি ঢুকে যাচ্ছি, তার মানে কি আমার খাবারের কোনো বাদ বিচার নেই, যেটা হলেই হলো, কিন্তু খেতে ভালো হতে হবে। এবারে সেটা আমার কোলেস্ট্রল বাড়িয়ে দিক বা ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দিক, তাতে কিছু এসে যায় না। তাহলে যদি আমার প্রবৃত্তি তামসিক হয়ে থাকে, যে বাবা আমি ইন্দ্রিয়ের কথা শুনে চলবো, তাহলে আমি তামসিক খাবারে পছন্দ করি, মানে যা খুশি হলেই হলো, খেতে ভালো হলেই হলো। যে রাজসিক, সে চুজ করে করে খাবে,
যেরকম সাধারণ মানুষ তোর আমার মতন, যে আমি আজ বিরিয়ানি খাবো, কালকে আমি একটুখানি শুক্তো খাবো, ঠিক আছে, পরশুদিন একটুখানি ভালো মানে পাতলা মাছের ঝোল দিয়ে একটুখানি ডাল ভাত খাবো, কোনোদিন ইচ্ছে হলো খালি মাখন দিয়ে একটুখানি ভাত খেলাম, আলু ভাজার সঙ্গে থাকবে। মানে কি চুজ করে করে খাচ্ছি, যাতে আমি সব রকম পুষ্টি নিচ্ছি, যাতে আমার মনের দিক থেকে মনের বলটাও পাই, আবার শারীরিক দিক থেকে শরীরের বলটাও পাই, কোনো একটা দিকে না। এটা হয়ে গেল রাজসিক ফুডের ক্যাটাগরি, রাজসিক এই প্রবৃত্তির মানুষগুলো সেই খায়। আর সাত্বিক কারা, যে আমি তপস্যা করছি, বা আমি আধ্যাত্মিক হতে চাইছি, বা আধ্যাত্মিক দিকে যাওয়ার আমার ইচ্ছে হচ্ছে, তো তারা কি করবে তখন? তারা তখন এমন সব খাবার বাদ দিয়ে দেবে যেটা তার প্রয়োজন নেই। মানে সাত্বিককে যে মানে ব্রহ্মবিদ্যা নিয়ে ভাবনা চিন্তা করছে, তো সে তখন ভাববে যে আমার ব্রেনটা যেন খাবারটা পায়, শরীরে খাবার কতটা গেল অতটা প্রয়োজন নয়। মানে আমি যেই ধরনের, যেরকম ধর ফল মূল শাক সবজি, ঠিক আছে, এই ধরনের খাবার খাচ্ছি। এবং তাই নয়, যারা সাত্বিক খাবার খায় তারা দিনে কিন্তু খুব বেশি হলে দুবার খায়, তার বেশি খায় না। যারা আচ্ছা। সাত্বিক মানে কতটা পরিমাণে খাচ্ছি তাদের কাছে সেটাও একটা বিষয়, যারা সাত্বিক ভোজন করে। তাহলে বোঝা গেল যে আমাদের প্রবৃত্তি হুম। অনুযায়ী আমরা অনেক সময় খাচ্ছি, আবার অনেক সময় আমাদের খাদ্য ডিসাইড করে দিচ্ছে যে আমরা কি ধরনের প্রবৃত্তিতে গিয়ে পৌঁছবো, মানে আমরা কি ধরনের হব, তৈরি হব। তো এই হলো তিনটে ক্যাটাগরি খাবারের, যে কোনটা খাবো কোনটা খাবো না। আমি যদি বেশি মাংস খাই, তাহলে তামসিক কেন বলছে, কেন আমি তামসিক প্রবৃত্তি হচ্ছি, সেটা এবারে একটুখানি সাইন্টিফিক্যালি বোঝা দরকার। দেখ, যখন তুই, প্রথম কথা হচ্ছে তুই ইন্দ্রিয়ের দাস হয়ে গেছিস, এটা তো বুঝতে পারবি, কারণ হুম। হুম। তোর বিবেক হুম। বুদ্ধি তখন কাজ করছে না। তুই তখন ইন্দ্রগুলো মানে আমাদের যে শরীরে টেস্ট বাড, মানে তুই খালি সেই টেস্ট করবি, ভালো খাবার খাবো, কতটা খাবো কতটুকু খাবো সেটাও বিষয় না, পেট ভরে খাবো, ভালো খাবার খাবো। এবার তারপরে আমাকে 10টা ওষুধ খেতে হবে আমি ভাবছি না। তাহলে কি আমি আমার মনের দাস হয়ে গেলাম। এটা গেল এক, মানে প্রথমেই আমি মনের দিক থেকে তামসিক, তমসাচ্ছন্ন, মানে আমার কাছে ইন্টেলেক্টটা ক্লিয়ার নয় যে আমি কেন খাচ্ছি। যে এক, এটা খেলে, ওটা খেলে কতটা ক্ষতি হতে পারে না হতে পারে সেটা পরের ব্যাপার। ওটা আমি ভাবছি না, মানে ব্রেন আমার ওখানে নেই। না, আমার ইন্দ্রিয়, ইন্দ্রিয় মানে চোখ, যে ইন্দ্রিয় যে আমাদের মধ্যে পড়ে, চোখে দেখলাম ওই খাবারটা বেশ ভালো মশলা দিয়ে বানাচ্ছে, তো তখনই আমার খেতে একটু ইচ্ছা হলো যে না, একটু খাই। হ্যাঁ, খেতে যখন বসবো একটু ভালো করে খাই, তারপর হ্যাঁ, যে গ্যাস হলে না গ্যাসের ওষুধ খেয়েই নো। হ্যাঁ, তাহলে কি তার মানে তুই খাবারটা খাচ্ছিস হচ্ছে মনের দাস হয়ে। খাবারটা প্রথমেই কি বলেছিলাম, হুম। হুম। খাবারটা হুম। আমরা কেন খাচ্ছি, প্রয়োজনে, যাতে আমরা শরীরটাকে ধরে রাখতে পারি। তাহলে সেই ধরে ব্যাপারটা থেকে রাখতে তো তুই পারি। চ্যুত হলি, সেই জায়গাটা থেকে তো তুই সরে আসলি, তোর মন চাইছে তাই তুই একদম খাচ্ছিস, একদম। তার মানে কি তুই মনের দাস হয়ে গেলি। তাহলে মন মানে মন কি, হুম। হুম। মন তো ইন্দ্রিয়র দ্বারা চালিত হয়। মন নিজে নিজে অনেক সময় হুম। চলে। এই যে আমরা এত জীবনে ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেশন, এগুলো কেন? কারণ আমরা মনের কথা শুনে শুনে চলছি, তাই তো। মন যেটা বলছে সেটা আমরা বুঝতেই পারছি না কোনটা করা ঠিক, কারণ বুদ্ধি আমাদের একদম তমসাচ্ছন্ন হয়ে গেছে মনের কথা শুনে শুনে। কিন্তু উল্টোটা হওয়া উচিত, যে আমি মনকে বলবো যে এটা নিয়ে ভাব, এখন পড়তে বস, এখন এটা মুখস্থ কর, মনকে কমান্ড আমি দেব, তবে মন করবে, যেটা এর আগের দিন কথা বলছিলাম। তো যাই হ্যাঁ হোক, হ্যাঁ। তাহলে তামসিক ব্যাপারটা বুঝলো। এইবারে দেখ, আর একটা জিনিস হচ্ছে আমাদের শরীরে প্রাণা বলে একটা জিনিস আছে, প্রাণা, প্রাণ নয় কিন্তু প্রাণা, ঠিক আছে। প্রাণ বলতে আমরা কি বুঝি, প্রাণটা বেরিয়ে গেল মানে নিঃশ্বাস আচ্ছা, প্রশ্বাস। তুমি তার আগে আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই যে তুমি খাবারের সঙ্গে নিরামিষ আমিষের যে ব্যাপারটা, তুমি ডিফারেন্সিয়েট অতটা করলে না, তুমি শুধু খাবারের উপর ওই আমাদের তামসিক রাজসিক আর সাত্বিক ওটাকে নিয়ে এক্সপ্লেন করলে। হ্যাঁ, কিন্তু আমিষ আর নিরামিষের যে ব্যাপারটা, যে আমরা আমিষ মানে খাওয়া উচিত কি খাওয়া উচিত আসছি না, আসছি বা আসছি নিরামিষ, হ্যাঁ। আসছি আচ্ছা। আসছি আসছি। আচ্ছা। এইবারে দেখ, কি বলছিলাম আমি, প্রাণ, প্রাণা। প্রাণা। প্রাণ।
প্রাণটা বেরিয়ে গেল মানে কি, নিঃশ্বাসটা বেরিয়ে গেল আমরা ধরে নিই তো, কিন্তু সেটা কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। প্রাণ হচ্ছে, প্রাণকে আমাদের আহ আহ, মানে গ্রন্থ দ্বারা প্রাণকে 5 ভাগে ভাগ করা হয়েছে। বলতে পারবি কি কি? ওই তো 1 নম্বরে প্রাণা আছে, হ্যাঁ। 2 নম্বরে মনে হয় আপানা আছে, হ্যাঁ। হ্যাঁ 3 নম্বরে সম্ভবত সামানা আছে। আচ্ছা, তাহলে প্রাণা, আপানা, সামানা এই বললি তো। সামানা। আগে তিনটেকে হ্যাঁ বুঝিয়ে হ্যাঁ। নি। তাহলে প্রাণ হচ্ছে কোন জায়গাটা, বলছে কোন এনার্জিটাকে বলা হচ্ছে প্রাণ। প্রাণ হচ্ছে আমাদের পাঁজরের যে হাড়গুলো আছে, পাঁজরের যে শেষ হাড়টা, সেখান থেকে নিয়ে এই হুম। কণ্ঠ এই অবধি, ঠিক আছে, এইখান অবধি, মানে এইখানে হচ্ছে রিপকেজ, রিপকেজ। রিবকেজ। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটা, এটা হচ্ছে প্রাণের বাস। এইখানে যদি কোনো রকমের গন্ডগোল হয়, তাহলে সেটা কিসের পর্যায়ে পড়বে? প্রাণের মধ্যে পড়বে, প্রাণ চ্যাপ্টারটার মধ্যে পড়লো। ঠিক আছে, এনার্জি, প্রাণিক এনার্জি তার মধ্যে পড়লো। তারপরে চলে আসছে পাঁজরের যেখানে শেষ হচ্ছে সেখান থেকে নিয়ে নাভি অবধি, সেটা কি? প্রাণের পরে হচ্ছে আপানা। প্রাণা তাহলে আপানা। তাহলে আপানা হচ্ছে কি, যেটা বললাম, যে পাঁজরের নিচ থেকে নিয়ে নাভি অবধি। খাবারের থেকে যদি কোনো দোষ ত্রুটি হয়, তাহলে সেটা এফেক্ট কোথায় করবে, পড়বে? সেটা পড়বে হচ্ছে এই রিবকেজের নিচ থেকে নাভি অবধি। সামানা হচ্ছে, সামানা। সামানা হচ্ছে যে যখন তুই সেটাকে হজম করলি, হজম করে তার থেকে দুটো দিক বার করলি, একটা দিক হচ্ছে সিক্রিশন, আর একটা দিক হয়ে গেল তোর শরীরের ভেতরে যেটা চলে আসলো। তাহলে যেটা বেরিয়ে যাচ্ছে মলমূত্রের দ্বারা, সেটা হয়ে যাচ্ছে কি প্রাণা আপানা সমান, প্রাণা আপানা সমানা, মানে আমি ওয়েস্ট। এবারে দেখ, ওয়েস্টে যদি তার উপরেরটা হয়, মানে আমি যেটা খেলাম সেটা আমার হজম হলো না, এই যে বদ হজমটা হলো, তার মানে আমার কোন এনার্জিতে সেটা এফেক্ট করছে? সেকেন্ডটা, আপানা। ঠিক আছে, তাহলে আপানা আমার যদি বিগড়ে যায়, তাহলে কি হবে? আমার গ্যাস অম্বল এই সমস্ত, বুক জ্বালা, ঠিক আছে, হুম। আলসার, এই ধরনের জিনিসগুলো হচ্ছে কি, যখন আমি আপানা এনার্জিকে আমি ভালো রাখতে পারছি না, ব্যালেন্সড রাখতে পারছি না। তারপরে চলে গেল কি সামানা। সামানা হচ্ছে কি, যদি সামানাকে কন্ট্রোল না করতে পারিস, মানে আমি খেয়ে তো নিলাম, হজমও করে ফেললাম, কিন্তু আমার কনস্টিপেশন হয়ে গেল। তার মানে কি সেটা আবার, তার মানে কি কনস্টিপেশন মানে আমার শরীরে কিন্তু ওটাও একটা ব্যামোর সৃষ্টি ইমব্যালেন্সড। করলো, ইমব্যালেন্স। হুম। তাহলে সেটা কিন্তু আমার মাথায় ঘাড়ে ব্যথা দিচ্ছে না, দিচ্ছে কোথায়? আমার মানে যেখানে সিক্রিশনের যে ক্যানেল গুলো, সেখান থেকে এক্সক্রিশন, যেখান থেকে আমি পটি করছি বা টয়লেট করছি, সেই জায়গার উপরে ইম্প্যাক্ট ফেলছে। তাহলে সেই এনার্জিটার উপরে সেইটা হচ্ছে থার্ড এনার্জি। ফোর্থ হচ্ছে আমি যেটা খেলাম, সেইটা তো হজম হলো, ভালো জিনিসগুলো নিল, নিয়ে সারা শরীরে ছড়িয়ে দিল। তাহলে সামানার পরে কি আসছে? ভিয়ানা। ভিয়ানা। ভিয়ানা কি করছে? সারা শরীরে সেই এনার্জিটা, যেটা খাদ্যের মানে মাধ্যমে, পুষ্টি, মানে পুষ্টিটা, সোজা কথায় হ্যাঁ, পুষ্টি পুষ্টিটা সারা শরীরে বিভিন্ন জায়গায় পাঠিয়ে ছড়িয়ে দিল। দিচ্ছে। এবারে সেটা ধর কোনো একটা জায়গায় পাঠাতে পারছে না, তাহলেই ব্যামো সৃষ্টি হবে, একটা পা রোগা, একটা পা মোটা। ঠিক আছে, তো পুষ্টিটা যেন সারা শরীরে যায়, এইটা। আর তারপরে আসছে কি উদানা। উদানা হচ্ছে ইন্টালেক্ট বা চিন্তা ভাবনা, আমাদের যে চিন্তা ভাবনা করার ক্ষমতাটা, সেইটা হচ্ছে এই পুষ্টি হুম। সারা শরীরে যাওয়ার পরে যে ঊর্জার সৃষ্টিটা হলো, সেইটা আমাদের কি করছে? ইন্টালেকচুয়ালি আমাদেরকে উন্নতির পথে এগিয়ে দিচ্ছে, ক্ল্যারিটি আনছে যে এটা ঠিক না এটা ভুল, কোনটা করা ঠিক কোনটা করা ভুল। ক্ল্যারিটিটা যখন আমাদের বুদ্ধিটা ক্ল্যারিটি খুব পরিষ্কার থাকবে, তখন তার মানে কি আমরা লাইফে যেটা করব সেটাই সঠিক করব, যেখানে হাত দেব সেইখানেই আমার কাজটা সফল হবে। তার মানে কি আমার ক্ল্যারিটি 100% ক্লিয়ার। এবারে এই যে 5টা প্রাণ বললাম, যখন আমি প্রচুর পরিমাণে মাংস খাচ্ছি না, তখন এই প্রাণিক এনার্জিটাকে আমি খুব তাড়াতাড়ি খরচা করে ফেলছি। ঠিক আছে, বুঝলাম না। হ্যাঁ, এই দেখ, প্রথমে কি বললাম?
যখন আমি মাংস খাচ্ছি, যখন আমি মাংস খাচ্ছি, সেটা সেটা কি হচ্ছে, সহজে পচন হচ্ছে না, হজম হচ্ছে ডাইজেস্ট না, হচ্ছে না, হ্যাঁ। হজম হচ্ছে না। তাহলে সেটাকে হজম করতে কি করতে হচ্ছে, হার্টকে বেশি বিট করতে হচ্ছে, বেশি পাম্প করতে হচ্ছে ব্লাড, তাই তো? তার মানে কি, হুম 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 এটারও তো একটা এক্সপায়ারি আছে, এটারও তো একটা লিমিট আছে। এই হুম হৃদযন্ত্রটার তো হুম মানে আনলিমিটেড ক্ষমতা নেই। সেই জন্য কেউ 60 বছর বাঁচে, কেউ আবার 90 বছর বাঁচছে, কেউ 102 বছর বাঁচছে। কেন? কারণ আমি এই হার্টবিটটাকে হচ্ছে ইলেকট্রিক বাল্ব যেগুলো আছে না আজকে, এলইডি বাল্ব, ওই এলইডি বাল্বের দেখবি গায়ে লেখা থাকে 10,000 আওয়ার্স লেখা হুম থাকে। হুম 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 হুম। মানে এই বাল্বের হ্যাঁ, ক্ষমতা দেখেছি। কতক্ষণ? 10,000, 10,000 ঘন্টা এই বাল্বটা জ্বলার ক্ষমতা রাখে। ঠিক সেই রকম ভাবে এই হৃদযন্ত্রটাও কাজ করার একটা ক্ষমতা রাখে। এবারে সেটাকে আমি ধীরে খরচ করব, না সেটাকে আমি তাড়াতাড়ি খরচ করব, সেটা আমার ওপরে। তো আমি যদি এই হৃদযন্ত্রটাকে সব সময় খাটিয়ে যাই মাংস হজম করতে, যেটা হজম হচ্ছে ধর 3 ঘন্টা 4 ঘন্টা ধরে আমার স্টামাকে রয়েছে, সেটাকে পচন করতে আমি হৃদয়টাকে তো, হৃদযন্ত্রটাকে তো বেশি খাটাচ্ছি, এক্সট্রা প্রেসার, হ্যাঁ, এক্সট্রা তাই প্রেসার তো? দিচ্ছে। তার মানে কি, এই যে মেশিনটা, হার্ট বলে যে মেশিনটা, এটার উপরে এক্সট্রা প্রেসার দিচ্ছি। এক্সট্রা প্রেসার দেওয়া মানেই কি, যে কোনো মেশিনের পার্টসে যদি এক্সট্রা প্রেসার পড়ে, সেটার ক্ষয় বেশি তাড়াতাড়ি হবে, হবে কি হবে না? তার মানে কি, আমি হ্যাঁ, প্রাণটা, একদম। প্রাণ শক্তি আমি তার মানে খরচা করলাম। এবার এর সাইড এফেক্ট দেখ, হাই ব্লাড প্রেশার। যখন 4 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা তুই ধর রাতে খেলি মাংস, এবারে যতক্ষণ তুই ঘুমিয়ে আছিস কোনো অ্যাক্টিভিটি নেই, মানে এনার্জি বার্ন করতে পারছে না, এনার্জিটা যেটা সৃষ্টি হচ্ছে সেটা কোথাও কোনো কাজে লাগছে না। তার মানে হজম শক্তিটাও কমে আসছে। মানে হজম করাবে কেন, যখন তুই ছুটছিস, মানে কিছু খেয়ে ছুটলে পরে সেই এনার্জিটা বার্ন আউট হলো, ব্যয় হলো। হুম এবারে হুম তুই মাংস খেয়ে ঘুমিয়ে পড়লি, তাহলে ব্যয়টা হলো কোথায় সেই এনার্জিটা? তার মানে শরীরে এনার্জি এক্সেস। এদিকে সেই মাংসটা 3 ঘন্টা 4 ঘন্টা পাকস্থলিতে থেকে হার্ট চেষ্টা করে যাচ্ছে তখনও যে সেটাকে হজম করানোর। এবারে দীর্ঘদিন যদি এটা চলতে থাকে তখন কি হয়ে যাবে, সে তার শরীরে হাই ব্লাড প্রেশার আসতে বাধ্য। তার মানে কি, আমি জেনে শুনে একটা রোগ ডেকে আনলাম শরীরে, হাই ব্লাড প্রেশার, তাই তো? এবারে হাই ব্লাড প্রেশার আসা মানেই, দেখবি লক্ষ্য করে যাদের হাই ব্লাড প্রেশার থাকে তারা কিন্তু খুব হঠাৎ হঠাৎ রেগে যায়। রেগে যায়। ডাক্তারও বলে যে চট করে রাখবেন না, রাগারাগি করবেন না। কারণ হাই ব্লাড প্রেশার রেগে তো যায়, এবং বেশি রাগারাগি করলে সেটা তার যে শিরা উপশিরাগুলো রয়েছে ব্রেনের মধ্যে তার উপরে খুব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। তার মানে দেখ কত বাজেভাবে আমি আমার শরীরটাকে চালাচ্ছি। কিসের মাধ্যমে? ওই রোজ আমার লালসা, লোভ লালসা, মানে আমার মাংস খেতে ইচ্ছে করছে, আমি মাংস খেয়ে যাচ্ছি। প্রোটিন ভিটামিনের জন্য নয়, সেটা তো একটা অজুহাত। সেটা তো আমি একটুখানি খেলেও আমার হুম, প্রোটিন ভিটামিন চলে আসবে, আমাকে তো এতটা খেতে হবে না, তাই না? খাচ্ছি কেন এতটা? ঠিকই। কারণ আমি ভাবছি এটা আমার শরীরে উপকার হচ্ছে, উপকার হচ্ছে না। ওটা কি হচ্ছে, আমার প্রাণিক এনার্জি যেটা, সেটা আমি ক্ষয় করে ফেলছি তাড়াতাড়ি। এইবারে তারপরের নিচে হলো কি, সেই এই যে খাবারটা, হার্ট তো গেল, ঠিক আছে, প্রাণিক এনার্জি ক্ষয় করে ফেললাম। তারপরে কি আসলো? প্রাণা। তারপরে আসলো আপানা। আপানা। আপানা মানে কি, তোর যে খাদ্য, মানে স্মল ইন্টেস্টাইন যেটাকে বলা হচ্ছে, লার্জ ইন্টেস্টাইন, হুম 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 খাদ্যটা তো প্রথমে যায় লার্জ ইন্টেস্টাইন। হুম হুম তাহলে লার্জ ইন্টেস্টাইন মানে স্টামাক, ধর, ধরে নে স্টামাক যেটা, তো স্টামাকের মধ্যে অনেকক্ষণ ধরে সেই জিনিসটা রয়েছে, একটা মাংসের টুকরো রয়েছে। এবারে সেটাকে গলানোর জন্য তো নানা রকম কেমিক্যাল ছাড়ছে। কারণ পচনটা হয় কখন, যখন নানা রকম হুম আলাদা হুম এনজাইম আসে, সেই এনজাইমে তো পচনটা হয়। এবারে তুই হুম হুম। দীর্ঘদিন যদি স্টামাকটাকে শিখিয়ে দিস যে এই এনজাইম গুলো বেশি করে ছাড়তে হবে, কারণ আমি মাংস খেতে অভ্যস্ত, মাংসটা ভালো লাগে, তাহলে একটা সময় কি হবে, ওই এনজাইম ছাড়তে 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 ওটা ওভারফ্লো করতে আসবে, আরম্ভ করবে। ওই এনজাইম গুলোর পরিমাণটা বেড়ে যাবে তোর শরীরে। তখন তুই মাংস না খেলে পরও তখন দেখবি তোর ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে। কারণ ওই এনজাইমটা যাবে কোথায়? বোঝা গেল? তাহলে এইভাবে আমি কি করছি, আমার প্রাণটাকে, তারপরে কি গেল, তলপেট, আপানা। সামানা, সেখান থেকে কি হলো, হুম অনেকক্ষণ ধরে যখন পচন হচ্ছে, হচ্ছে না,
তারপরে কি হলো, প্রচুর এনজাইম দিয়ে কোনো রকমে না হয় ওটাকে পচন হলো। এবারে ওটাকে বার্ন আউট করতে গিয়ে কি হলো, আমার প্রচুর শরীর থেকে জল যেটা আছে, জলের মাত্রাটা সেটাকে শুষে নেওয়া হলো। সেখান থেকে আসলো কি, কনস্টিপেশন, জলে ইমব্যালেন্স তৈরি হয়ে গেল। আমাদের যে শরীরে যে জলের ব্যালেন্সটা, হুম হুম হুম। সেটা কি হয়ে গেল, ইমব্যালেন্সড হয়ে গেল। কেন? ওই শরীরে তো তখন প্রচুর হিট রয়েছে। কেন? কারণ ব্লাড ফ্লো তাড়াতাড়ি হচ্ছে, তার মানে গরম হচ্ছে। এবারে শরীরকে ঠান্ডা করতে গেলে তখন কি হবে, ঘাম হবে। ঘাম হচ্ছে কি আমাদের ন্যাচারাল এসি সিস্টেম, কুলিং সিস্টেম। মাথায় যে আমরা ঘামি কেন, কুলিং সিস্টেম, ঘামটা কুল করার জন্য, শরীরটাকে ঠান্ডা রাখার জন্য, আমাদের যে নর্মাল বডি টেম্পারেচারটা সেটাকে ধরে রাখার জন্য, যাতে সেটা বেড়ে না যায়, সেই জন্য ঘাম হচ্ছে। এবারে হার্টকে তুই পাম্প করাচ্ছিস জোরে জোরে, তার থেকে ব্লাড প্রেশার বাড়ছে। ব্লাড প্রেশার মানে তুই ঘামছিস, কেন ঘামছিস, যাতে তোর টেম্পারেচারটা নর্মাল থাকে। ঘামের মাধ্যমে জলটা বেরিয়ে যাচ্ছে, তার থেকে হচ্ছে কনস্টিপেশন, মানে তোর কি সামানা এনার্জি, সামানা প্রাণিক এনার্জি যেটা, সেইখানে তোর চোট পড়ছে। তার থেকে কি হচ্ছে, তোর কোলনে প্রবলেম হবে, ময়লা জমতে আরম্ভ করবে, কারণ মলটা তো পুরোপুরি বেরোবে না, তাই তো। তখন সেখান থেকে কি হলো, কোলনে দেখবি নানা রকম ট্রাবল, তার থেকে আমাশা হবে, ঠিক আছে। বা তোর পটি ক্লিয়ার হবে না, সেখান থেকে ফিশার হতে পারে, কেটে গেল, এবারে কেটে গিয়ে সেইখান থেকে একটা ঘায়ে পরিণত হলো। তার মানে আলটিমেটলি এটা কি হচ্ছে, যে তোর জীবনী শক্তিটাকে তুই ক্ষয় করে ফেলছিস অপ্রয়োজন ভাবে, ঠিক আছে। এইবারে কি হলো, হুম, বুঝলাম। মানে আমি তিনটে এক্সাম্পল দিলাম, আর আর এর উপরে যাচ্ছি না, সবকটাই বোঝানো যায়। এই যে একটা বাচ্চা হ্যাঁ খাচ্ছে হ্যাঁ, আর বুঝতে খালি পেরেছি। ঘুমিয়ে আছে, তার মানে কি ওর খাবারের মধ্যে এমন কোনো ইমব্যালেন্স রয়েছে, যে ওর মানসিক সেই ক্ষমতাটা নেই কোনো কাজ করার। শারীরিক ক্ষমতা রয়েছে, কিন্তু মানসিক ক্ষমতা নেই। তো এই জন্য মাংসটাকে আমরা অ্যাভয়েড করি, বা আমরা বলি তামসিক। কেন? কারণ ওটা আমাদের আয়ু কমিয়ে দেয়। আয়ু তো আমরা বছর দিয়ে মাপি, 60 বছর, 70 বছর, সেইটা। হুম এবার হুম। এই হৃদয়টা হয়তো 100 বছরের জন্য তৈরি হয়েছে, কিন্তু আমাকে সেই 100 বছর চলতে গেলে পরে আমাকে তো সঠিক তেলটা ঢালতে হবে গাড়িতে। আমি যদি তেলের জায়গায় মোবিল একদম। ঢালি, তাহলে তো গাড়ি দুদিনে খারাপ হয়ে যাবে, তাই না? হুম হুম হুম। বোঝা গেল কি বলতে চাইছি? তাহলে সেই জন্যে একদম একদম, পুরো আমরা ক্লিয়ার। মাংসটাকে আমরা সাইডে রাখি। এইবারে আসলো রাজসিক। তা রাজসিক খাদ্যতেও কিন্তু তামসিক খাবার এবং সাত্বিক খাবার মিলিয়ে হচ্ছে রাজসিক খাবারটা। দুটোই। হ্যাঁ, মানে 3 রকমের খাবার। রাজার ভক্ষণ কি, মানে অনেক রকমের পদ হবে, অনেক রকমের রান্না হবে, এবং সেইগুলো প্রত্যেকটার মধ্যে ঝাল মশলা এইসব দিয়ে খাবারটা তৈরি হবে। তাহলে সেটাও, মাংস খেলে পরে যেরকম তাড়াতাড়ি তোর প্রাণিক এনার্জিটাকে ক্ষয় করছিস, রাজসিক খাবারে তাড়াতাড়ি হবে না, কিন্তু সেটাও কিন্তু একরকম ভাবে তোর শরীরে ইম্প্যাক্ট ফেলবে। যার জন্য দেখবি যে সেটা কিভাবে ইম্প্যাক্ট ফেলে, দেখবি অনেকে যেরকম তোর অল্প বয়সে, তুই তো আমার থেকে বয়সে 1 বছর হলেও ছোট, কিন্তু আমার থেকে তোর চুল বেশি পেকে গেছে তাড়াতাড়ি। কেন? কেন? এটা কিন্তু হেরিডিটারি নয়, এটা হচ্ছে সিমটম। যেহেতু তুই রাজসিক খাবার খাচ্ছিস, সেই জন্য তোর ড্যামেজটা তুই দেখতে পাচ্ছিস না চোখে, কিন্তু ওটা কিন্তু সিমটম হিসেবে তোর বিভিন্ন জায়গায়, মানে শরীরে দেখা যাবে, পড়বে। এবারে বলতে পারিস, হ্যাঁ অযোধ্যা তোমার তো সব চুল পড়ে গেছে। হ্যাঁ, সেটাও হতে পারে। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে যারা রাজসিক যারা রাজসিক খাবার খায়, তাদের ভেতরেও ড্যামেজটা হয়, কিন্তু তামসিকের তুলনায় রাজসিকটা কম হয়, কিন্তু সাত্ত্বিকের তুলনায় বেশি হয়। বোঝা গেল? হুম। মানে বেস্ট হচ্ছে আমাকে সাত্বিক হয়ে যেতে হবে, এই তো? এবারে না, আমি সেটা বলছি না, আমি ব্যালেন্সের কথা বলছি, ব্যালেন্স। ঠিক আছে, আমি মনের কথাও শুনবো, কিন্তু মন এমন নয় যে আমি সবসময় মনের কথা শুনে চলবো। হ্যাঁ, আমি বুঝতে আজকে কোনো পেরেছি। বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে গেলাম, তখন যদি বলি না খাবো না, মনকে আমি টাইট দিচ্ছি, তাহলে তুমি বিয়ে বাড়িতে গেলে কেন? তাই না? তাহলে হুম। আমি বিয়ে বাড়িতে নানা রকম পদের খাবারও খাবো, কিন্তু আবার তার পরের দিন এসে একদম পাতলা খাবার খাবো, হালকা খাবার খাবো, যাতে সেটা ব্যালেন্স হয়ে যায় ডায়েটটা। এইটা আমাদের মাথায় রাখতে হবে, ব্যালেন্স। আমি ব্যালেন্সের পক্ষপাতিত্ব। আর সাত্বিক তো বুঝেই গেলি, যে আমি খেলাম, যার জন্য বলে না, যে দেখবি ডাক্তাররা বলে একদম ছোট কচি বাচ্চাদের খেতে চাইছে না, ডাক্তারবাবু আমার বাচ্চা না কিছুতেই খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়, আর ডাক্তারবাবু ধমক দেয়, খেতে চাইছে না, খাওয়াবেন না,
জোর করে খাওয়াচ্ছেন কেন? ওর যখন খিদে পাবে ও নিজেই খাবে। তার মানেটা কি? মানে হচ্ছে ওর তো পেটে তখনও হজম হয়নি, দুধও হজম করতে কড়া গাঢ় মোটা মানে আমাদের তো সব ভেজাল খাওয়া খেয়ে অভ্যস্ত। যদি সত্যিকারের ভালো দুধ পাই, সেটাও আমাদের হজম করতে কিন্তু 3 ঘন্টা সময় লাগবে। তাহলে একটা বাচ্চাকে যদি তুই ওই রকম মানে হেভি ফুড দিস, তাহলে ওর তো টাইম দিতে হবে যে ও হজম হোক। এবার তার আগে তুই বলবি না 3 ঘন্টা হয়ে গেছে এখন খা, এই 9টার সময়, কখন সেই 9টার সময় খেয়েছিস, এখন বাজে একটা, খিদে পাইনি? বাচ্চাটা বলছে পাইনি। পাইনি কেন? কারণ তুমি তোকে সলিড ফুড দিয়ে দিয়েছো 9টার সময়। এবার হজম তো হতে, সেই জন্য ডাক্তার কি বলে, অল্প অল্প করে দিন, 2 ঘন্টা অন্তর অন্তর দিন। দেখবেন বাচ্চা খিদে পেলে নিজেই খাবে, জোর করবেন হ্যাঁ না। এগুলো কেন বলছে? কারণ আমরা জানি না যে কোনটা ঠিক কোনটা ভুল। তো সাত্বিক খাবার মানে হচ্ছে, এই যে বললাম, সাত্বিকের কন্ডিশন হচ্ছে অল্প খাবার এবং যেটা সহজেই আমরা হজম করতে পারি, সেই ধরনের খাবার। সেদ্ধ খাবার আরো ভালো। ঠিক আছে? তো এই হলো সাত্বিক। এইবারে কথায় আসছে, তুই যেটা আমাকে মাঝখানে বললি যে মাংস খাওয়া, মুসুরির ডাল খাওয়া। এবারে দেখ, মাংস খেলে পরে আর একটা কি হয়, কেন, কেন তমসা বেড়ে যায়? তমসা মানে অন্ধকার। কেন বেড়ে যায়? একটা হাতি, দেখবি ইউটিউবে আছে। হ্যাঁ, হঠাৎ করে কেটে গেছিল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তামসিক প্রবৃত্তি, সেটা একটা সুস্থ প্রাণকেও কিন্তু অসুস্থ করে তুলতে পারে। সেটা বোঝাতে গিয়ে আমি তোকে বলছিলাম যে সাউথে দেখবি পোষা হাতি আছে তো, সে হাতিগুলোকে হুম। সাজিয়ে গুজিয়ে বিভিন্ন অনুষ্ঠানে, হ্যাঁ বিভিন্ন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরবের সময় নিয়ে বার করা হয়। এবং এই করতে গিয়ে দু একটা ভিডিও আছে ইউটিউবে, যেখানে হাতি তার মাহুতকে মেরে দিচ্ছে। কেন? যেই হাতি 25 বছর 30 বছর ধরে তার পরিবারটাকে দেখছে, ঠিক আছে, খেলা করছে, ছোট্ট অবস্থা থেকে মাহুতকে চেনে, যে হাতির বাচ্চাটা, সেই বড় হয়ে তার মাহুতকে মেরে দিচ্ছে কেন? দেখবি কুকুর, বাড়িতে অনেকের পোষা কুকুর আছে, কুকুরকে আমরা জানি কি ভক্ত হয়, প্রভু ভক্ত হয়। আর সত্যিই তারা প্রভু ভক্তই হয়, তাই তো? কিন্তু এই কুকুরকেও তুই যদি ওর ওর মানে শারীরিক লিমিটেশন গুলো, হ্যাঁ, পরিধিগুলো যদি পড়তে না জানিস, তাহলে কুকুর পোষা উচিত নয়। ঠিক আছে? বা প্রত্যেক মাসে তাকে দেখাশোনা করার জন্য একজন অভিজ্ঞ কাউকে দরকার। এই কথাগুলো কেন বলছি, কারণ একটা সুস্থ কুকুর, সেও কিন্তু তার মালিককে কামড়ে ছিঁড়ে মানে মেরে ফেলতে পারে। কেন হয় এগুলো? তামসিক নেচার থেকে হয়। তমসা তাহলে কেন বলছি যে কুয়াশা বা অন্ধকার কেন? কারণ তখন তমসা যখন কাউকে ঢেকে ঢেকে ধরে না, চেপে ধরে, তখন তার দিক বিদিক কোনো জ্ঞান থাকে না। আর সেটা কখন হয়? যখন তেজ বেড়ে যায়। যখন তুই শরীরে এমন খাবার দিতে থাকবি দিনের পর দিন দিনের পর দিন, যার থেকে তেজ বাড়তে থাকে শুধু, বা প্রধানত তেজ, তাহলে তখন কি হবে? তখন তোর মাথায় আর কোনো কাজ হবে না, তখন খালি তোর মাথায় ওই তেজ সংক্রান্ত ব্যাপারই ঘুরে বেড়াবে। তা একটা ব্রহ্মচারীকে সেই জন্যে কোনোদিনও রাজসিক বা তামসিক খাবার খাওয়া বারণ শাস্ত্র মতে। কেন? কারণ সে সে আধ্যাত্মিক জীবনে আছে, তার ক্ল্যারিটির দরকার। সে যদি মানে তামসিক খাবার খায়, তাহলে তার হুম হুম। তেজ বাড়বে শরীরে। তাহলে তাহলে কি হবে? সে ব্রহ্মচর্য পালন করতে পারবে না। শরীরে তেজ বেড়ে যাওয়া মানে কি? তুমি আর ব্রহ্মচর্য পালন করতে পারবে না। শরীরের যদি হিট তুমি বাড়িয়ে দাও, তাহলে আমরা, এবারে তোর, যে তুই বললি যে এটা থেকে তুমি বোঝালে না, এইবারে সেই টপিকটায় আসছি, যে আমাদের ধর্মে, হিন্দু ধর্মে বিভিন্ন সম্প্রদায় আছে, এবং প্রত্যেকটা সম্প্রদায়েই তুই দেখবি যে কিছু খাদ্য তালিকা আছে, যে তুমি এটা খেতে পারবে, এটা পারবে না, এটা পারবে, এটা পারবে না, এটা পারবে, এটা পারবে না। এর গোড়ার অর্থ হচ্ছে তেজকে সামলে রাখা। তেজ, আগেকার দিনে যাদের স্বামী মারা যেত বিধবা হলে, সেই মহিলাদেরকে এবং পুরুষদেরকেও, যে যারা ব্রহ্মচর্য বা যার ওয়াইফ মারা গেছে, সেই সেই পুরুষ মানুষ যদি মানে একা ঠিক করে যে জীবনটা বাদ বাকি জীবনটা আমি একা থাকবো, তাহলে তাকেও সাত্বিক আহারে যেতে হবে। এবং
হাজবেন্ড মারা গেলে ওয়াইফকে সাত্ত্বিক আহারে পরিণত, তখন আর মাছ মাংস বারণ। কেন করতো? কারণ যাতে সেই মহিলার ভেতরে তেজ না বেড়ে যায়, তাহলেই সে অধর্মের পথে হাঁটবে। তার তো তখন আর বুদ্ধি কাজ করবে না, তার তো হুম তেজ বাড়িয়ে দিচ্ছি আমি। তো এটা তো একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে আমার শরীরে। হুম তখন ধর্ম অধর্ম আমার মাথায় থাকবে না। তখন আমি ভাববো আমি শরীরকে শান্ত করব কি করে, ঠান্ডা করব কি করে। তাহলে আমাদের যে সম্প্রদায় আছে, সে বৈষ্ণবিজম বল, বা তোর বুদ্ধিজম বল, বা জৈনিজম বল, বা তোর শৈবিজম বল, ঠিক আছে, যাই বল, ইভেন শাক্ত মানে কালীর যারা ভক্ত, সবেতেই কিন্তু গোড়ার ব্যাপারটা হচ্ছে তেজ নিয়ে খেলা। গোড়ায় হচ্ছে তেজ। তাহলে তেজ কন্ট্রোল করাটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। এবং সেই জন্যে তুই যেটা আগে বলছিলি, মুসুর ডাল আর ভাত, বা মুসুর ডালের জল আর ভাতের ফ্যান যদি গুলে 10 মিনিট পরে যে খুব রোগা তাকে খাওয়ানো হয়, সে কিন্তু চেহারার ডেভেলপমেন্ট আসবে তার। কারণ ওটাকে বলা হয় হাই প্রোটিন ডায়েট। ভাতের ফ্যান মানে কার্বোহাইড্রেট ওইখান থেকে, আর এদিক থেকে মুসুর ডালের জলটা মানে তেল নুন কিছু নেই প্রোটিন তাতে। তাহলে এই দুটো যখন প্রোটিন কম্বাইন হচ্ছে, তখন ওটা মানে হুম হুম এমনিতেই মুসুর ডালে প্রোটিন আছে, কিন্তু কম্বাইন হওয়ার পরে, আমি সাইন্টিফিক টার্মটা জানি না, কিন্তু ওটা আরো ইনক্রিজ প্রোটিন হয়ে যাচ্ছে। যেরকম দুধেও প্রোটিন থাকে, দইয়েও প্রোটিন থাকে, এই ক্যালসিয়াম থাকে। দুধেও ক্যালসিয়াম, টক দইতেও ক্যালসিয়াম। কিন্তু টক দইটা যখন টক হয়ে যাচ্ছে, ফার্মেন্টেড হচ্ছে, সেই দইয়ে কিন্তু ক্যালসিয়ামের পরিমাণটা বেশি। ঠিক আছে? তো এই একটা খাবারের সাথে আর একটা খাবার মিলিয়ে যে রিয়াকশনটা হয়, তার থেকে যেন আমাদের শরীরে তেজটা না বেড়ে যায়, সেটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। সেই জন্য মুসুর ডাল খাবে না, এমনি নুন খাবে না। এমনি নুন ডাক্তার বলে না কাঁচা নুন খাবে না হাই ব্লাড প্রেশার যাদের। কেন? কারণ ব্লাড প্রেশার কিসের লক্ষণ? তেজ বাড়িয়ে দেয়। অত্যাধিক তেজ থেকে হাই ব্লাড প্রেশারটা হয়। সেটা যাতে আর না বাড়ে, সেই জন্য নুনের পরিমাণটাকে কমিয়ে দাও। সেই জন্য দেখবি আমাদের ওই কোনো পুজো পার্বণে বলা হয় যে এমনি কাঁচা নুন দেওয়া যাবে না, সন্দব নুন লবণ দিতে হবে, মানে ন্যাচারাল যে সল্টটা। ছন্দকে তো সেই জন্য কি বলে, যে ওই কাঁচা নুন মানে সাদা যে নুনটা, সেটা না হয়, যেটা কেমিক্যাল ওয়েস্টও বলা হয়ে থাকে অনেক সময়, সেটাকে আলাদা করো, সেটা খেও না। তুমি ন্যাচারাল পৃথিবীর বুকে যে পিঙ্ক সল্ট আছে, পিঙ্ক সল্ট খাও, ঠিক আছে, বা কমন সল্ট খাও, বা ব্ল্যাক সল্ট খাও। এইগুলো এগুলো হচ্ছে ন্যাচারাল, যেটা আমাদের পৃথিবীতে এমনি পাওয়া যায়। ঠিক আছে? তো এই বোঝা যাচ্ছে যে কোন জায়গায় মানে হুম সবই হুম হচ্ছে হুম তেজকে কন্ট্রোল করা। এবারে যারা বিষ্ণুকে নিয়ে আছে, বৈষ্ণব, ঠিক আছে, তারা খালি নাম জপে ব্যস্ত। এবারে সেখানে যদি শরীর উত্তেজিত হয়, তাহলে নাম হবে কোথার থেকে? হবে সম্ভব? হুম। এবার বুঝতে কিছুতেই পেরেছি। সম্ভব নয়। সেই জন্য তাদের খাদ্যে হচ্ছে কমপ্লিট সাত্ত্বিক। মানে তাদের খাবারের মধ্যে পেঁয়াজ আদাও পড়বে না। রসুন তো অনেক দূরের কথা, পেঁয়াজ বা আদাও পড়বে না। কারণ রসুন আরো দূরের কথা, কেন বললাম, রসুনও কিন্তু মানে ব্লাডের সাথে, ব্লাডে যখন মেশে, রসুন গরম পদার্থ, হিট তৈরি করে। রসুনের গুণও আছে, অনেক জার্মস ভাইরাসও মেরে দেয় রসুন। ঠিক আছে, হুম কিন্তু সেটা যখন প্রয়োজন হবে তখন ডাক্তার দেবে। তার আগে রসুন খাওয়া বারণ, শরীরে যেন হিট না চলে আসে, শরীরকে যেন গরম না করে। তাহলে একদম সাত্বিক খাবার। এবারে যারা শিবের উপাসনা করছে, তপস্যা করছে, তাহলে শিবের যারা তপস্যা করছে, শিবের তপস্যার মধ্যে কি আসে? শিব আমাদের কি বই দিয়েছিল? আগম শাস্ত্র। আগম শাস্ত্রে কি বলা হয়েছে? যোগাসন। তাহলে যোগাসন মানে কি? ব্যায়াম করা। সেটাও তো তোর আহ, শারীরিক একটা পরিশ্রমের মধ্যে পড়ে যাচ্ছে, শুধু যে আধ্যাত্মিক তা তো নয়। তো সেই জন্যে হুম সেখানে খানিকটা ছুট দেওয়া আছে, যে তুমি পেঁয়াজ আদা রসুন খেতে পারো। রসুনটা খায় কিনা আমি জানি না, পেঁয়াজ আদাটা খেতে পারবে। ঠিক আছে? বা আচ্ছা মুসুর ডালটা খেতে পারবে। মানে মাংস বাদ দিয়ে তুমি সবই মোটামুটি খেতে পারবে, যদি তুমি শিবের ভক্ত হয়ে থাকো। মাছ মাংস ডিম, যাতে প্রাণ শেষ করে ফেলছো না। প্রাণ, এবারে দেখ, প্রাণের দুটো ভাগ আছে। অনেকে বলে যে আমি যে একটা লতাকে কেটে খাচ্ছি,
মানে ধর তুই শাক খাচ্ছিস, ঠিক আছে, যে পুঁই শাকটা গোড়া থেকে আর কেটে, শাকেও প্রাণ আছে। হ্যাঁ, তো পুঁই 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 গাছটাকে গোড়া থেকে কেটে 5 বাড়িতে ভাগ করে খেয়ে নিলি, তার মানে তো তুই এটা প্রাণ মেরে দিলি, তাহলে এটা অপরাধ নয়। তো যুক্তিটা হচ্ছে যে সেইখানে প্রাণকে এরা দুভাগে ভাগ করে দিয়েছে, একটা যার চৈতন্য বোধ আছে, আর একটা যার চৈতন্য বোধ নেই। মানে যার ব্রেন আছে, যার ব্রেন নেই। চৈতন্য কার আছে? যার ব্রেন আছে। তাহলে গাছগাছালির ব্রেন নেই, মানে অচৈতন্য, মানে অচৈতন্য মানে নির্জীব নয় কিন্তু, অচৈতন্য মানে হুম। চৈতন্য বোধ নেই। ওদেরও ফিলিংস হয়, কিন্তু ফিলিংসটা অন্যরকম হয়, ওরাও থরথর করে কাঁপে উম, নিজেদেরকে বাঁচান, মানে ওদের ঘাড়ে কোপ পড়লে, কিন্তু ওদের চৈতন্য বোধটা নেই গাছগাছরায়। তার মানে কি, আমি কারোর মানে যেই এই যে লতা পাতা কাটছি, এমন কোন প্রাণকে মারছি না যার চৈতন্য বোধ আছে, মানে ভালো খারাপ আঘাত লাগা কষ্ট এই বোধটা আছে। হুম। মানে আমি কষ্ট দিচ্ছি না, ওর ভেতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ইনস্টিংক্ট, একটা রেসপন্স। যেরকম ঝড়, ঝড় দিলে পরে গাছটা নুইয়ে যাচ্ছে, আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তো এটা ওর নেচারের মধ্যে পড়ে, এটা ওর অনুভূতি নয় যে আমি বাবা বেঁকে গেলাম আমার কি কষ্ট হলো, তা নয় কিন্তু, ঠিক আছে। কিন্তু একটা জিরাফকে যদি ঘাড় ধরে উল্টো দিকে ঘুরিয়ে দিস, ওর কিন্তু কষ্ট হবে, কারণ ওর চৈতন্য আছে। ঠিকই। তাহলে এর মধ্যে কি হলো, এবার শিবের যারা ভক্ত, তারা কি বলছে, তুমি সবকিছু খাও, কিন্তু এমন কোনো প্রাণকে মেরো না যার ভেতরে চৈতন্য থাকার কোনো সম্ভাবনা আছে। বোঝা গেল? তাহলে আচ্ছা। সব রকম খাবার খাও, কিন্তু এমন কোনো কিছুকে মেরো না যার ব্রেন আছে বা ব্রেন হওয়ার সম্ভাবনা আছে, তার মধ্যে ডিমটাও পড়ে। বুঝলাম। ঠিক আছে, কারণ তাদের তো মাসেল লাগবে। এবারে তারা ওই চৈতন্যটাকে, মানে চৈতন্য কেন, কারণ আমি তো সাধনাও করছি। আমি একটা মুরগি কেটে খেলে পরে সেটা তো আমাকে সাধনার পথে বিঘ্ন ঘটাবে, আমাকে তো ভাবাবে যে আমি যে খেলাম মুরগিটা, দেখো কত কষ্ট করলো, কত ভয় পেলো, তাও কেটে খেয়ে নিলাম, আজ নয় তো কাল আমাকে কষ্ট দেবে। তো সেই গ্লানি, সেই পাপ বোধ থেকে যাতে আমি রেহাই পাই, সেই জন্য বললো চৈতন্য যার আছে সেই প্রাণীকে মেরো না। হয়ে গেল। এইবারে চলে আসি শাক্ত, যারা কালী ভক্ত। তারা কি? তন্ত্র মতে পুজো করছে। এবারে তন্ত্রটা কি? আমরা সবাই তন্ত্রকে ভয় পাই, কেন ভয় পাই? তন্ত্র ভয়েরই জিনিস। তন্ত্র ভয়ের জিনিস কেন? ধরে নে তুই বললি যে আমি ব্যথা সহ্য করতে পারি, কথার কথা, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ, যে আমি পরীক্ষা করব যে তুই তন্ত্র সাধনা করার যোগ্য কিনা। এবারে বললাম যে তুমি তন্ত্র শিখতে চাও, তুই বললি হ্যাঁ। বললাম দেখো এটা কিন্তু খুব কঠোর পথ, এই মার্গ, তুমি তারপরও জেনে শুনে এসেছো তো? তুই বললি হ্যাঁ। ব্যথা সহ্য করতে পারবে? দৈহিক শারীরিক ব্যথা সহ্য করতে পারবে? তুই বললি হ্যাঁ হ্যাঁ করে নেব। এবারে ও কি বললো, ঠিক আছে বসো। সেখানে কি, লাল পিঁপড়ের বাসা ভর্তি হয়ে রয়েছে। এবারে তুই বসলি, তোকে ল্যাঙ্গট পরিয়ে দিল, ঠিক আছে, এবারে তুই সহ্য করছিস বসে 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 বসে, মানে কি, আমি কোন সেন্সে বলছি, তেজ, এই ব্যথাটা কিন্তু আমি তেজের রিলেশনে বলছি, যে তেজটাকে তুমি বাড়িয়ে দিয়ে সেটাকে কিভাবে কন্ট্রোল করতে পারো কিনা সেটাই তোমার পরীক্ষা। ঠিক আছে, তো আমি ব্যথা দিয়ে বলছি যে প্রথমে ও তোমাকে লাল পিঁপড়ে ঢিবির উপরে বসিয়ে দিল, এবারে তোমার গায়ে কামড়াচ্ছে, ব্যথা লাগছে, কিন্তু তুমি হজম করে যাচ্ছ। হলো, পরীক্ষায় পাস করলে, দুদিন তোমার গায়ে আবার মলম টলম লাগিয়ে দিল, লতা পাতা দিয়ে তৈরি করা, তুমি সুস্থ হয়ে উঠলে, প্রথম পরীক্ষায় পাস করলে, মানে তুমি প্রথম মুরগি কেটে খেলে বা একটা ছাগলের মাংস খেলে, মানে তেজটাকে তুমি ধরতে পারলে সেই পর্যন্ত, কথাটা বোঝ। আমি কিন্তু যা উদাহরণ দিচ্ছি, ব্যথা আর তেজ দুটো কিন্তু এক, সিমিলার ভেবে বুঝবি, হ্যাঁ। তারপরে কি হলো, এবারে কাঠ পিঁপড়ে দিল, যে একটা গাছে ভর্তি কাঠ পিঁপড়ের বাসা, তোকে বললো যে হাত দিয়ে পেরে নিয়ে আয়। এবার হাত দিয়ে পারতে গেলি, কাঠ পিঁপড়ে তোর গোটা হাত পুরো জ্বালিয়ে দিল। এবং কাঠ পিঁপড়ে জানিস কিরকম জ্বালা জ্বালা করে গোটা হুম। হাতে, গোটা গা পিঠ ফুলিয়ে দিল, চাকা চাকা ফেলে দিল, ঠিক আছে, তুই সেটাকেও সহ্য করে নিলি, দ্বিতীয় পরীক্ষায় পাস করলি, মানে তেজ বাড়িয়ে দিচ্ছে ধীরে ধীরে, তোকে দেখছে তো, তোকে বলছে তুমি সহ্য করো, হজম করো, এটাই তোমার সাধনা। ঠিক আছে, মানে তোমার যেন এখানে ধোঁয়া না আসে, মানে
তোমার ক্ল্যারিটি যেন ঠিক থাকে, সেটাই তোমার পরীক্ষা। তমসা যেন তোমাকে, তুমি তামসিক আহার নিচ্ছ, তেজ বাড়াচ্ছ, কিন্তু সেই তেজটাকে এবারে ওজাসে কনভার্ট করছে। এবারে সবাই তো ওজাসে কনভার্ট করে সেই এনার্জিটাকে ধরে রাখতে পারে না। সেই জন্য এর আগের দিন বলেছিলাম তন্ত্র সাধনা, বা তোকে আমি কি বলেছিলাম, এই যে কুণ্ডলিনী জাগরণ, এগুলো কেন হুম হুম ভয়ঙ্কর? হুম কারণ এটা হচ্ছে শক্তি। শক্তি মানে কি? হিট। হিট থেকে আসে শক্তি। তো শক্তির উপাসনা যখন তুমি করছো, তখন সেই শক্তিটাকে ধারণ করা তোমার তোমার কর্তব্যের মধ্যে পড়ে, সাধনার মধ্যে পড়ে। সেখানে তুমি নির্জীব হয়ে থাকলে পরে কোনো লাভ নেই। এটা সেই মার্গ যেখানে তোমার শক্তিও বাড়বে, এবং তোমার সাথে সাথে তোমাকে, মানে আবার এই পদগুলো খুব তাড়াতাড়ি বলা হয়, কুইক রেসপন্স করে। তুই যদি মানে বৈষ্ণবিজমের থ্রু দিয়ে যাস, তাহলে সেটা হয়তো তোর 30 বছর লাগবে তোর একটা কোনো জায়গায় পৌঁছতে, মানে একটা কোনো অনুভূতি পেতে। 30 বছর হয়তো, কথার কথা বলছি। আর সেখানে এই তন্ত্রপথে যদি যাস ঠিক মতন ভাবে, তাহলে 3 বছরে হয়ে যাবে সেটা। সেই জন্য এটা খুব উগ্র সাধনা বলা হয়। এই করতে করতে লাস্টে কামড়ালো বলতা, ঠিক আছে, গোটা গায়ে বলতা, তখনও তোর মানে তুই আর পারছিস না, গায়ে জ্বর চলে আসছে, তখনও তোর পরীক্ষা চলছে। এই জ্বরের ঘরে তুই করিস কি, করিস পালিয়ে যাস, নাকি ঘুরে গুরুকেই একটা ঘুষি মারিস যে তোমার বুদ্ধি শুদ্ধি নেই, আমাকে এত কষ্ট দিচ্ছ, পরীক্ষাটা কিসের নিচ্ছ? কিন্তু ওটাই পরীক্ষা, হুম হুম। যে তুমি তখনও তোমার তেজটাকে হজম করতে পারছো কিনা। না পারলে গুরু সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে, বন্ধ করে দেবে। না, আর না, 1 মাস 2 মাস থেমে যাও, আবার তুলবে। মানে তেজটা, আমাদের এই যে সম্প্রদায়ে কেউ কিন্তু খারাপ নয়, কেউ কোনো ভালো নয়। আমি এখানে সেই ভালো খারাপ বিচার করতে আসিনি। হুম হুম। ভালো খারাপ কারা বিচার করে? ভালো খারাপ অহংকার থেকে, যে আমি ভালো তুমি খারাপ। তো এখানে আমি ভালো নই, আমি নিজেই খারাপ, তাহলে আমি এখানে কাউকে বলবো না যে তুমি খারাপ না তুমি ভালো। তো যাই হোক, 100 বার। তো এই তেজের হচ্ছে খেলা, বুঝতে পারলি? মানে সেইখান ওকে থেকে মেনলি তেজকে কন্ট্রোল করাটাই শেখানো হচ্ছে তন্ত্রময়। হ্যাঁ, তুমি যে কতদূর তেজ অব্দি বাড়িয়ে, সহ্য করতে একটা পারো। বৈষ্ণবিজমে তেজ হতেই দিচ্ছে না, তেজ আসারই হুম জায়গা রাখছে না, ঠিক আছে? মানে বৈষ্ণবিজমের যদি তুই রাম নাম রাম হুম হুম। করতে থাকিস, তাহলে হয়তো তোর 3 মাসে তুই উগ্র হবি, মানে তেজ তোর পরিপূর্ণ হলো, ঠিক আছে, 3 মাস বা 6 মাসে গিয়ে তো তেজ, মানে তোর আহারটাই এরকম যে তেজ খুব স্লোলি গ্রো করাবে। এবং স্লোলি যখনই তোর গ্রো করাবে। তেজ বেড়ে যাবে, তখনই তোর গুরু বুঝে তোকে দিয়ে এমন পরিশ্রম করাবে যে তেজটা ক্ষয় হয়ে যায়। কারণ ওটাকে তো চ্যানেলাইজ করতে হবে, ওটাকে তো কাজে লাগাতে হবে। হুম তাহলে তেজটাকে এমন কাজে লাগিয়ে দেবে যে তেজটা যাতে আবার শেষ হয়ে যায়। তেজটা না শেষ হলে কিন্তু অন্যরকম হিতে বিপরীত হবে। তো গুরুর সেটা জানা, এবং সেইভাবেই গুরু শিষ্যকে চালনা করবে। যে তেজ বেড়ে গেছে, শিষ্যকেও সেভাবে মুখ ফুটে বলতে হবে। মানে সেই জন্য গুরু শিষ্য রিলেশনটা এত সুন্দর, যেটা বাবা মাকে বলা যায় না, সেটা গুরু শিষ্যকে বলা যায়। মানে গুরু শিষ্যর মধ্যে মধ্যে সেই কথোপকথন, এত সুন্দর গুরু শিষ্য রিলেশন, সবকিছু খুলে, সেই বিশ্বাস সেই ভরসা, সেটা হুম। থাকা থাকা দরকার, সেটা থাকা দরকার, ঠিক আছে? তাহলে গুরু, বৈষ্ণবিজমে যেই গুরু বুঝলো যে তেজ বেড়ে যাচ্ছে, তাকে বলে দিল তুমি 5 দিন খাবে না। নে এবারে ঠেলা বসতে, তেজ কোথায় আমি দেখবো। তুই না, তুই 5 দিন যদি খালি শরবত খেয়ে থাকিস, তা তেজ যাবে কোথায়? তেজ ব্যয় হতে বাধ্য। বা অনেক অনেক ছেলে মেয়ে ইয়াং যারা দেখ, এই ভিডিও তো সারা জীবন থেকে যাবে। তো অনেকের কাছে এটা সমস্যা যে তেজ কন্ট্রোল কি করে করব। রজতদা, তেজ তেজ কি করে কন্ট্রোল করব? হ্যাঁ, মানে মাথা গরম হয়ে যায়, মাথা গরমকে কি করে কন্ট্রোল করবো, শুধু বেসিক মাথা মানে সোজা ভাষায় যদি বুঝি। শুধু সোজা ভাষা বা মাথা গরমটা তো ব্যাপার নয়। মাথা গরমটা একটা পশুর হতে পারে, কিন্তু মানুষের তো শুধু মাথা গরম হচ্ছে না, সে তেজটাকে বের করার চেষ্টা করছে। সেটা সঠিক উপায়ে হোক বা বেঠিক উপায়ে হোক। এই যে আজকে যে দেখছি আমরা চারিদিকে, মেয়েদের উপরে এত টর্চার বা অত্যাচার হচ্ছে, হয়তো তাদের যে ফাঁসিও হয়ে যাচ্ছে। এই যে ধনঞ্জয়ের মতন লোকেদের 5 জনকে একসাথে হুম ধরে ফাঁসি দিয়ে দিল কেন? তেজ কন্ট্রোল করতে পারছে না বলে তারা ওই ধরনের কুকর্ম করছে। আমি শুধু মাথা গরমের কথা বলছি না, হুম। তেজকে যদি শরীর হিট যদি বেশি চলে আসে, তাহলে তোমার এইখানে তমসা অন্ধকার চলে আসবে। তখন তুমি খালি ভাববে যে আমি তেজটাকে বার করব কি করে।
তো যেই বাচ্চারা 25 বছর 30 বছর তার নিচে, যেসব ছেলেরা প্রশ্ন করে না যে আমি তেজকে কি করে কন্ট্রোল করব, তাদেরকে আমার একটা সলিউশন যে যখন তুমি বুঝতে পারছো যে তেজ তুমি কন্ট্রোল করতে পারছো না, তোমার বিয়ে হয়নি, তুমি তেজ কন্ট্রোল করতে পারছো না, তোমার খাবারের উপরে নজর দাও। দরকার হলে 4 দিন উপোস করো, যতক্ষণ না তোমার তেজ মরছে, তুমি নিজেই বুঝতে পারবে। আর এটার নামই সাধনা। তুমি যদি মানুষ হতে চাও, তুমি যদি শারীরিক ভাবে উন্নত হতে চাও, ঠিক আছে, তাহলে এই স্যাক্রিফাইস, এই এই সংযম তোমাকে মানতেই হবে। নয়তো ব্রহ্মচর্য পালন করে কি করে? এইভাবেই তো করে। যখনই আমি বুঝলাম তেজ আমার শরীরে বেড়ে গেছে, আমি শরীরকে বাধ্য করলাম এমন যে শুধু আমি ডাবের জল খেয়ে থাকবো 5 দিন, বা শুধু শরবত খেয়ে থাকবো 3 দিন, নয়তো তো শরীরটা চলবে না। আমি কোনো বেশি কাজ, খাটাখাটনির কাজও করব না, কিন্তু আমি শরীরটাকে খাদ্য দেবো না যাতে তেজটা ক্ষয় হতে থাকে, ব্যয় হতে থাকে। ঠিক আছে, এইভাবে কন্ট্রোলে রাখা। আর তন্ত্র সাধনায়, ঠিক আছে, সেটা কি তেজ তোর বাড়িয়ে দিয়ে এবারে সেটাকে কন্ট্রোল করা শেখাচ্ছে। একটাতে তেজ হতেই দিচ্ছে না, আর আরেকটাতে তেজ হ্যাঁ, বুঝতে হওয়াচ্ছে পারলাম। এবং সেটাকে কন্ট্রোল করাচ্ছে। মদ খাওয়াচ্ছে, কিন্তু তুমি মাতাল হতে পারবে না, কন্ডিশন এইটা। তুমি মদ খাও, কোনো অসুবিধা নেই, কিন্তু মাতলামো করতে পারবে না। এইটা হচ্ছে সেখানকার রীতি। মাতলামো করেছো তো তোমাকে আবার ফেলে দেওয়া হবে নিচে, তোমার অধঃপতন হলো। তুমি আবার 6 মাস ধরে তুমি এই প্র্যাকটিস করো, ওই প্র্যাকটিস করো, এই সাধনা করো, ওই সাধনা করো, করে আবার ধীরে 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 যাও, যেখানে তুমি এতখানি অব্দি নেশা করলে পরও তোমার কোনো মাতলামো আসবে না। এইটা হলো তন্ত্র সাধনা, মানে সব হচ্ছে তেজের খেলা, তেজকে নিয়ে খেলা। ব্রহ্মচর্যতে তোর যে জ্ঞান, ক্ল্যারিটি আসছে, সেটা ওই তেজকে, ওই যে বললাম তেজসকে ওজসে পরিণত করছিস। যখন তেজ ওজসে চলে গেল, তখন কি হলো, তোর ক্ল্যারিটি আরো বেড়ে গেল। তুই অন্তত 1 কোটি মানুষের থেকে বেশি উন্নত ক্ল্যারিটির দিক থেকে হয়ে যাবি, যে কোনো রহস্য ভেদ করতে পারবি। সেই মেডিটেশনে বসলে তো সত্যি তুই সাধনা করতে পারবি, ধ্যান তোর হবে, মন এদিক ওদিক পালিয়ে যাবে না। কারণ তখন তুই জিতেন্দ্রীয়। বুঝলাম, মানে তাদেরকে বলা হয় জিতেন্দ্রীয়। জিতেন্দ্রীয় মানে যারা ইন্দ্রিয়কে জয় করেছে তাদেরকে বলা হয় জিতেন্দ্রীয়। এগুলো শিক্ষা। এটা আর কেউ এইভাবে ভেঙে বলবে না, কোনো শাস্ত্রে, কোনো ধর্মে এত গভীরে গিয়ে তোকে বোঝাবে না, কিন্তু আমাদের না না, হিন্দু সেটা ধর্মে ঠিকই। এইগুলোই হচ্ছে শেকড়। আমরা যেগুলোকে অপছন্দ করি, যেগুলো আমরা পড়তে চাই না, অথচ কত দেখ সায়েন্স এর পেছনে রয়েছে। এগুলো তো সায়েন্স, নাথিং এলস। সায়েন্স ছাড়া আর কি এগুলো? এবং তাও কি, যখন মানুষ সভ্য হয়নি, মানে পাশ্চাত্য দেশ যখন হুম সভ্য হুম হুম। হয়নি, আলেকজান্ডারের আগে তো চিনি কাকে বলে ইউরোপ জানতো না। আলেকজান্ডার আমাদের দেশে আসার পরে ইউরোপ বুঝতে পারলো যে আচ্ছা একে বলে চিনি, সুগার কেন আখ থেকে তৈরি হয়। ঠিক আছে, কিন্তু তার কত হাজার বছর আগে আমরা এইসব আবিষ্কার করে ফেলেছি। আমরা বুঝে গেছি যে সাত্বিক কাকে বলে, তামসিক কাকে বলে, রাজসিক কাকে বলে। তো এই হলো খাবারের ব্যাখ্যা। আমি তাড়াতাড়ি বললাম, হয়তো কিছু বাদ গেছে, আমাকে এবারে বল কি বুঝলি। না না, পুরো পরিষ্কার হয়ে গেল। মানে তার মানে নিরামিষ আমিষের এই হচ্ছে ঘটনা, আমরা পুজোর সময় নিরামিষ খাই কারণ পুজো একটা সাধনা। যেটুকুনি আমি বুঝলাম। এবার জিস্ট, পুজো একটা সাধনা, পুজোতে আমার কনসেন্ট্রেশন লাগবে, পুজোতে আমাকে শান্ত থাকতে হবে, মানে ধ্যানে বসবো বা আসনে বসবো, যাই করি না কেন, তার সঙ্গে যদি সেই সময় যদি আমি মানে সাত্বিক খাবারটা খাই বা নিরামিষ খাবারটা খাই, তাতে ওই খাবারটা আমাকে আমার সাধনা করতে, আমার কনসেন্ট্রেশন করতে, আমাকে আসনে বসতে সাহায্য করবে, বা কোনো ডিস্টারবেন্স আসবে না। এই দেখ, তুই এইটা হলো পুজোর এক। কথা বললি বলে, পুজোর কথা বললি বলে আর হ্যাঁ। একটা কথা মনে পড়লো। হ্যাঁ, অনেকে আহ অনেক অনেক মানে আমাদেরকে ছোট করার জন্যে, আমাদের হিন্দু ধর্মকে বা একটা উম, আমাদের বিভিন্ন সম্প্রদায়কে ছোট করার জন্যে অনেকে বলে যে তোর কালী ঠাকুর ন্যাংটা কেন। কালী ঠাকুর কিন্তু অধিকাংশ সময় নগ্ন দেহে। সেই দেখ যে মায়ের দিকে তুমি তাকিয়ে মাকেই তুমি দেখবে, মার নজর থেকে একটু সরেছো তো মায়ের গলায় মুন্ডমালা হয়ে তুমি থেকে যাবে। এই হলো তোমার পরীক্ষা। সেও কিন্তু তেজ, মানে একটা সাধু
বোঝ, একটা সাধু কোন জায়গায় গেলে পরে সে মাকে মা রূপে দেখতে পাচ্ছে, সেটাও বোঝ। হুম হুম। বুঝতে পারলি এর ভেতরের রহস্যটা? যে আমি কোনো কিছুতেই বিচলিত হচ্ছি না, আর বিচলিত হলে পরে তখন আর আমি সাধক হলাম না, তখন আমি অসুর হলাম। আর অসুরের জায়গা কোথায়? ওই মায়ের হাতে ওই যে কাটা মুন্ডুটা থাকে, শেয়ালে রক্ত হুম, খাচ্ছে, তুই তো ওইখানে চলে গেলি, অসুরে পরিণত হয়ে গেলি। তাহলে কতটা সংযম, বাহ। কত ভাবে কোন পদ্ধতিতে সংযম করে 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 তুই মাকে মা বলেই চিনছিস, যার মধ্যে কোনো ভেদাভেদ নেই। তোর মধ্যে আর মায়ের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সে তুই মাকে যেই রূপেই পা, শাড়ি পরাই হোক আর নগ্ন দেহেই হোক। কিন্তু এগুলো বুঝতে গেলে খুব আগে সুন্দর। সাধক হতে হবে। এগুলো বুঝতে গেলে আগে সাধক হতে হবে। দারুণ, এটা দারুণ দারুণ দিয়েছে। ঠিক হ্যাঁ, আছে। তো এই এবার আমি আসি। এই হলো তার মানে নিরামিষ বা সাত্বিক খাবার। আর আমিষ যেটা বলছি সেটা হচ্ছে যে আমি কি, আমার অ্যাক্টিভিটিজ এর উপর ডিপেন্ড করে আমাকে সেই খাবারটা খেতে হবে। হতে পারে আমার শারীরিক খাটনিটাই বেশি হয়, সেই সময় যদি আমি একটুখানি মাছ মাংস খাই তাহলে আমার ক্ষতি হবে না। কিন্তু দেখা গেল আমি সারাদিন ঘরে বসে কম্পিউটারে কাজ করছি, ল্যাপটপে কাজ করছি, হাঁটাচলা কম, হ্যাঁ, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেই বললেই চলে, সেখানেও যদি আমি বসে মাছ মাংস ডিম খাই, তখন ব্যাপারটা হচ্ছে যে আমি যেটুকুনি ইনটেক করছি, শুধু মাছ যেই মাংস ডিম নয়, শুধু প্রোটিন মাছ হোক, মাংস ডিম নয়, তোর যদি সারাদিন বসে কাজ হয়, ওই মুসুর ডাল ও পেঁয়াজ রসুন। হ্যাঁ, হুম তুই হুম হুম। যা খাবি তাতেই তোর মেদ বাড়াবে। তখন চলে যেতে হবে সেদ্ধ আর ফল, এই হচ্ছে প্রকৃত খাদ্য। যখন তুই শরীরটাকে একদম খাটাচ্ছিস না, তখন হচ্ছে ফল, তো জুস, সাত্বিক, প্রপার সাত্বিক তাহলে খাবার খেতে হবে। একদম মানে একদম হালকা খাবার। সেখানে শুধু মাছ মাংস তো অনেক পরে। হুম, বুঝতে পেরেছি। মানে ব্যাপারটা এইভাবেই আমরা ডিভাইড করি, মানে পুজো আচ্ছার দিন নিরামিষ কেন, কারণ একদম পরিষ্কার। আর পুজো আচ্ছা বাদ দিয়েও আমিষ যে খেতে বলছে তাও নয়, তুমি তোমার শরীরের কিভাবে ব্যবহার করছো তার উপর ডিপেন্ড করে তুমি তোমার, মানে শরীরকে রক্ষা করতে গেলে যেটুকুনি খেতে হবে সেটুকুনি খাও। না, লোভে পড়ে শরীরকে খেও না, পেট ভরে হ্যাঁ, একদম লোভে পড়ে। শরীরকে রক্ষা করছি কেন? কারণ যাতে আমি 100 বছর বাঁচতে পারি। কেন 100 বছর বাঁচতে পারি? হুম। যাতে আমি জীবনের মানেটা খুঁজে পাই। যাতে 95 বছর বয়স যখন আমার হবে, দেখবো আশেপাশে যারা আমাকে ভালোবাসতো বা আমি যাদের ভালোবাসতাম তারা কেউ নেই। জীবনের প্রতি মোহমায়া তখন এমনি কেটে যাবে, তোকে জোর করে কাটাতে হবে না। খুব ভালো। তুই সেদিন বলছিলি না একদম যে একদম। রজতদা ডিট্যাচ কিভাবে করব, এর আগেই ভিডিওতে বোধহয় তুই বলছিলি হুম হুম যে হুম হুম। রজতদা জোর করে ডিট্যাচ কি করে করব। তো ডিট্যাচমেন্ট 95 বছরে গিয়ে এমনি ডিট্যাচমেন্ট চলে আসবে। সেই জন্য বাঁচতে হবে, একদম। সেই জন্য শরীর ধারণ করে রাখতে হবে। আর সেই শরীরটা যাতে 95 বছর 100 বছর অব্দি টেকে, সেই জন্য সেই অনুপাতে খেতে হবে। কি খাবো, কতটা খাবো, কবার খাবো, এগুলো নিয়ে ভাবতে হবে। সেই জন্য যতটুকু যাক, প্রয়োজন ততটুকু ভালো খাও। লাগলো। যদি খিদে হ্যাঁ, এবার পায় এটাও মিস বারবার করলে খাও, লাস্টে, কিন্তু অল্প করে খাও। হ্যাঁ, লাস্টে লাস্টে এটাও মিস করলে, যদি 95 বছর অব্দি বাঁচি তাহলে আমাদের চিত্রগুপ্ত খাতা অলরেডি অর্ধেক নষ্ট হয়ে যাবে, অর্ধেকের বেশি নষ্ট হবে। সুতরাং আমাদের ওই স্বর্গ নরকের ফাঁদে যদিও পড়ি, খুব একটা বেশিক্ষণ পড়তে হবে না। আর না পড়লাম তো বেঁচে গেলাম। হ্যাঁ, ওই 95 বছর বয়সে গিয়ে 5 বছর 10 বছর এমনকি 50 বছর অবধি যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো হারিয়ে যাবে। হারিয়ে যাবে। ঠিকই ঠিক। তারপরে কি 95 সব বছরে যুক্তি। আমাদের পাইনিয়াল গ্ল্যান্ড শক্ত হয়ে যায়, ওটাকে বলা হয় ক্যালসিফিকেশন। পাইনিয়াল, আমাদের জিভ যেরকম, জিভে আমরা যে কথা বলতে পারছি, ঠিক আছে, কারণ এটা নরম আছে তাই জিভটাকে আমরা চারিপাশে ঘুরিয়ে কথা বলতে পারছি। হুম হুম। পাইনিয়াল গ্ল্যান্ডটা, আমাদের যে পাইনিয়াল গ্ল্যান্ড আছে, সেটাও কিন্তু মানে খুব নরম বস্তু, ঠিক আছে। কিন্তু সেটা আমরা দিনের পর দিন নানা রকম দূষণ পুষে 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 সেটাকে আমরা ক্যালসিফাই মানে শক্ত করে ফেলি। যখন সেটা শক্ত করে ফেলি, তার থেকে আসে হচ্ছে অ্যালজাইমার্স রোগ। যার জন্য দেখবি বয়স হয়ে গেলে পরে, 85 বছর 80 বছর পার ভুলে হয়ে যায়। গেলে পরে মানুষ ভুলে যায়, নিজের নাম ভুলে যায়। তুই কে রে, তুই কেডা,
ভুলে হুম। গেছে। মানে তখন আর স্মৃতিগুলোও থাকছে না, হারিয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে, যেহেতু পাইনিয়াল গ্ল্যান্ডটা ক্যালসিফাইড হয়ে গেছে। ঠিক আছে, অনেক না, খুব গুণ আছে। লজিক্যালি ব্যাপারটা বোঝানো হয়েছে, লজিক্যালি ব্যাপারটা বুঝিয়েছো, খুব ভালো লাগলো। তাহলে আর টানছি না, আপাতত ঠিক এটুকুই আছে। থাক।